নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও পর্ব। তবে বন্ধুরা, আজকে হুগলির ব্যান্ডেল সংলগ্ন এলাকায় দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থান থাকছে এই পর্বে। ব্যান্ডেল থেকে আমি আর রাহুল ভাইয়ের অটো করে চললাম বিভিন্ন সাইট সিনে। সর্বপ্রথমে চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেতে। বন্ধুরা, আজ আমরা এমন একটা জায়গায় ভ্রমণ করতে এসেছি, বিখ্যাত কথাশিল্পী এবং সাহিত্যিক শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। 5 ভাই আর বোনেদের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার 2 ভাই ছিলেন। সুশীলা দেবী নামে তার এক বোনও ছিলেন। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ছোটবেলায় নেড়া। বন্ধুরা, ভাবতেও অবাক লাগে, যেই মানুষটার লিখিত পাঠ্যপুস্তক করা বই আমরা স্কুলে পড়ি, একসময় পয়সা দিতে না পারায় ছোটোবেলায় তাকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়েছিল। একটা কলেজের একটা পরীক্ষায় ফি না দিতে পারার জন্য তিনি একটি পরীক্ষাও দিতে পারেননি। বড় করুণ ও মর্মান্তিক জীবন। কিন্তু প্রতিভা কখনো থেমে রাখা যায় না বা দাবিয়ে রাখা যায় না। শরৎচন্দ্রের 5 বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরে পেয়ারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করিয়ে দেন। সেখানে তিনি 2-3 বছর শিক্ষা লাভও করেন। এরপর ভাগলপুরে শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করিয়ে দেন। 1887 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলার স্কুলে ভর্তি হন। 1889 খ্রিস্টাব্দে মতিলালের ডিগ্রির চাকরি চলে গেলে তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুরে ফিরে গেলেন। শরৎচন্দ্র স্কুল ত্যাগ করতে বাধ্য হন। এই সময় তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন, কিন্তু 1892 খ্রিস্টাব্দে দারিদ্রতার কারণে স্কুলের ফি দিতে না পারার কারণে এই বিদ্যালয় থেকেও তাকে ত্যাগ করতে হয়েছিল। এই সময় তিনি কাশীনাথ ও ব্রহ্মদত্ত নামে 2টি গল্পও লেখেন। যদিও এটা ওনার পৃথিবীটা, মানে ওনার জন্মস্থান, এবং আমরা এর আগেবার যখন ব্যান্ডেলে দেবানন্দপুরে পেয়ারি পণ্ডিতের আমরা গেছিলাম ওই স্থানে, ওটা হলো তিনি ওখানে ছোটোবেলায় পড়াশোনা শিখেছিলেন, খুবই অল্প বয়সে। বন্ধুরা, আমরা চলে এলাম কথাশিল্পী সাহিত্যিক শরৎচন্দ্রের জন্মভিটে। বর্তমানে স্মৃতি পাঠাগার সংগ্রহশালা। পাঁচিলের উপরের বোর্ডে শরৎচন্দ্রের স্মৃতি পাঠাগার লেখা, নিচে সম্ভবত সংগ্রহশালা। বেশ অস্পষ্ট হলেও পাশে সিমেন্টের ফলক আকৃতি লেখাগুলো বেশ চকচকে, যেটা এই স্থানের গুরুত্ব ও তার বিবরণ দেওয়া আছে। শরৎচন্দ্রের 5 বছর বয়স থাকাকালীন তার পিতা মতিলাল তাকে দেবানন্দপুর প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করিয়ে দেন। সেখানে তিনি 2 থেকে 3 বছর শিক্ষা লাভ করে। বন্ধুরা, আমরা পাঠাগারে প্রবেশ করেছি। এর ভিতরে এক কক্ষে মিউজিয়ামের মডেলের আকৃতিতে শরৎচন্দ্রের শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত জীবনের নানা রকম ঘটনা দেখানো হয়েছে। বন্ধুরা, আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এর
এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলে গেছে তোমার সরস্বতী নদী। একটা সময় সরস্বতী নদীর ধার দিয়ে 7টি গ্রাম অর্থাৎ সপ্তগ্রাম তৈরি হয়েছিল। আজ দেখো কালের বিবর্তনে সরস্বতী নদী একটি খালে পরিণত হয়েছে এবং কত কচুরিপানা, কত জঞ্জাল, নদীটির স্রোত, বহমান স্রোত আজ থমকে দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, ব্রিজের উপর থেকে সরস্বতী নদী দেখার পর এবার আমরা চললাম লাহিড়ী বাবার আশ্রমের দিকে। দিল্লি রোড ধরে এক পাশ দিয়ে কিছুক্ষণ চললাম রাজহাট গ্রামের দিকে, সেখানে লাহিড়ী বাবার আশ্রম। বন্ধুরা, এই লাহিড়ী বাবার আশ্রমের অপর নাম আধারালয়। প্রবেশ করতেই এক পাশে রয়েছে রাজহাঁস। চারিদিকে ফুলের অপরূপ শোভা। তবে বহু রকমের ফুল গাছ যেমন দেখতে পাওয়া যায়, তেমনি বিভিন্ন গাছের চারাও বিক্রি হয় এই আশ্রম থেকে। এবার বন্ধুরা আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। তবে বন্ধুরা, এই আশ্রমে আমরা এর আগের বারও এসেছিলাম। তার সমস্ত ফুল ভিডিও থাকবে ডেসক্রিপশনে, লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, এবার চলে আসলাম গায়ত্রী আশ্রমে। তবে এই আশ্রমটিও বেশ পুরানো। নতুন করে বিভিন্ন ফুলের গাছ, আরও বিভিন্ন গাছ দিয়ে সাজানো হচ্ছে। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক, খুবই শান্ত নিরিবিলি এই আশ্রমটি। আশ্রমের একধারে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, পারিপার্শ্বিক ঘেরা বাগান। তার পাশেই আছে মহাদেবের বিশাল বড় মূর্তি ও শিবলিঙ্গ। ঠিক একটু পাশেই আছে গোশালা। তবে বন্ধুরা, মন্দিরের প্রবেশের ঠিক অন্য পাশ দিয়ে আমরা চললাম আরেকটি জায়গায়। সেখানে পৌঁছাতে চাতাল ঘেরা একটি জায়গায় ঠিক তার সামনে মা দুর্গার মন্দির। বেশ নতুনত্ব গাছ ও বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হচ্ছে এই আশ্রমটি। তবে খুব শান্ত নিরিবিলি পরিবেশ। শহরের কোলাহল থেকে একদিনের জন্য নিজেকে শান্ত রাখা যায়। বন্ধুরা, এবার আমরা চলেছি হাইওয়ে ধরে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে।
বন্ধুরা, হংসেশ্বরী মন্দিরে প্রবেশ করতে দেখা মিলবে বিশাল বড় একটি তোরণ। তবে একসময় এই তোরণের নিচের গেট দিয়ে রাজবাড়ির প্রবেশপথ ছিল, এখন অবশ্য বন্ধ হয়ে গিয়েছে। তার পাশ থেকে বর্তমান মন্দিরের প্রবেশপথ। হংসেশ্বরী মন্দির হুগলি জেলায় বাঁশবেড়িয়ায় অবস্থিত। মন্দিরের প্রধান দেবী হংসেশ্বরী। রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেবের মা, তাই দেবী মা হংসেশ্বরী নামে পূজিত করা হয়। হিন্দু পুরাণে দেবী মা কালীর রূপ হিসাবে পূজা করা হয়। তবে বন্ধুরা, পুরাণ অনুযায়ী মা আদি পরাশক্তি জগৎজননী দক্ষিণাকালীর একটি রূপ। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ শুরু করেছিলেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার স্ত্রী রানী শঙ্করী মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করেন। এই মন্দিরের 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। গোলাকার বেদির উপরে পাথরে নির্মিত শায়িত শিব মূর্তির নাভির উপর থেকে প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত। দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খর্গধারিণী ও নরমুণ্ডধারিণী। বর্ধমানের পাটলি ছিল বাঁশবেড়িয়ার রাজপরিবারের দত্ত রায়ের আদিনিবাস। মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই রাজপরিবার রায় উপাধি পেয়েছিলেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভও করেন। 1656 খ্রিস্টাব্দে এই দত্তরায় পরিবার আদিপুরুষ রাঘব দত্ত রায় মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে সাতগাঁও, বর্তমান যার নাম সপ্তগ্রাম, 21টি পরগনায় জমিদারি জায়গির লাভ করেছিলেন। এরপর রাঘব দত্ত রায়ের পুত্র রামেশ্বর দত্ত রায় বাংলার বিভিন্ন স্থান থেকে প্রায় 360টি পরিবার নিয়ে বংশবাটিতে চলে আসেন। এই বংশবাটি বর্তমানে এখন বাঁশবেড়িয়া নামে পরিচিত। হংসেশ্বরী মন্দিরের পাশেই টেরাকোটার কাজ বিশিষ্ট যে মন্দিরটি অবস্থিত হংসেশ্বরী মন্দিরের থেকেও বেশি প্রাচীন বলে জানা যায়। নৃসিংহদেবের পিতামহ রাজা রামেশ্বর এই মন্দিরটি নির্মাণ করেন। মা হংসেশ্বরীর পাশাপাশি এই মন্দিরটিও নিত্য পূজিতা। তবে এই টেরাকোটা মন্দিরটি হল অনন্ত বাসুদেবের মন্দির। মন্দিরের গর্ভগৃহে অনন্ত বাসুদেব রূপে ভগবান বিষ্ণুর মূর্তি আছে। বন্ধুরা, এবার চলে আসলাম আমরা বাংলার প্রথম গির্জা ব্যান্ডেল চার্চে। বন্ধুরা, আমরা এসেছি ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জা, যাই বলে থাকুক না কেন। তবে এই ব্যান্ডেল চার্চের একটা পোশাকি নাম আছে, ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। বন্ধুরা, 1599 খ্রিস্টাব্দে এই চার্চ প্রতিষ্ঠিত হয় এবং এটি সম্পূর্ণ পর্তুগিজের চার্চ। এবং আমরা ফরাসিদের চার্চ আমরা চন্দননগরে ঘুরে এসেছি, আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দেখে আসতে পারেন। এবং এটাই বাংলার প্রথম গির্জা, যেটা 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়। ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে পা রাখার প্রায় 1 শতাব্দী পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ শুরু করে। দ্রুত হুগলি নদীর তীরে বসতি স্থাপন শুরু করলে আজ যেখানে হুগলি জেলা, সেটা একসময় পর্তুগিজদের প্রধান কেন্দ্রে পরিণত হয়। 1599 সালে হুগলি নদীর তীরে একটি গির্জা স্থাপিত হয়। সেটাই পশ্চিমবঙ্গের প্রথম গির্জা, এটাই ব্যান্ডেল চার্চ। কিন্তু পর্তুগিজদের সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের বসতি আক্রমণ করেন। সেখানে একটি ছোট দুর্গও ছিল। পর্তুগিজদের চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তাদের গির্জা ও কেল্লা ধ্বংস হয়ে যায়। বহু পর্তুগিজ এবং স্থানীয় খ্রিস্টানদের হত্যা করা হয়। ফাদার
জোয়ান ডে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি মস্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতিটি তাকে পায়ের পিঠে না ফেলে বরং সুর দিয়ে তুলে পিঠে বসিয়ে দেয়। এই ঘটনায় সম্রাট দারুণ চমৎকৃত হন। তিনি ফাদার এবং তাদের অনুগামীদের মুক্তি তো দেনই, পাশাপাশি নতুন করে গির্জা তৈরির করমুক্ত জমি প্রদান করেন। আশ্চর্য ঘটনা এখানেই শেষ নয়। যুদ্ধের সময় মাতা মেরির একটি মূর্তি হুগলি নদীতে ভেসে যাচ্ছিল। সেটা উদ্ধার করতে এক স্থানীয় খ্রিস্টান জলে ঝাঁপ দিয়েছিল, কিন্তু সেটিকে আর উদ্ধার করা হয়নি। কিন্তু নতুন করে গির্জা প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই মূর্তি হঠাৎ করে ভেসে ওঠে। মূর্তিটির নাম দেওয়া হয় আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম হুগলির অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থান তো বটেই, হুগলি ইমামবাড়া। তবে বন্ধুরা, এবার একটু ভিড়ের সংখ্যাটা বেশি, তাই বাস দিয়ে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা। তবে ব্যারিকেডের এক জায়গায় টিকিট বিক্রি হচ্ছে, তবে ওই প্রবেশ মূল্য টিকিটের দাম 20 টাকা। বন্ধুরা, আমরা এসেছি হুগলি ইমামবাড়া। এটি হুগলিঘাট স্টেশন থেকে খুবই কাছে। এটি তৈরি করেন হাজি মোহাম্মদ মহসিন। হাজি মোহাম্মদ মহসিন শুধু হুগলি না, বহু দূর দূর জায়গাতেও তার দানবীর হিসাবে খেতাব আছে। এবং 1861 সালে এই ইমামবাড়াটি তৈরি করা হয়। 20 বছর সময় লাগে এবং তৎকালীন সময় প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি অর্থ ব্যয় করা হয়। শিয়াপন্থী মুসলিম তীর্থ ইমামবাড়া। বিখ্যাত দানবীর হাজি মোহাম্মদ মহসিনের স্মৃতি বিজড়িত এই ইমামবাড়া ব্রিটিশ স্থাপত্যের বদলে দেখা যায় ইসলামিক শিল্প স্থাপত্য, বিভিন্ন কাজ। পুরানো স্থাপত্যটি আগে ছিল, কিন্তু এই স্থাপত্যের প্রধান ছিল সৈয়দ কেরামত আলী। তিনি ছিলেন গণিতজ্ঞ। এই ইমামবাড়ার নকশা তিনি করিয়েছিলেন। হাজি মোহাম্মদ মহসিন হুগলি কেন, বহু দূর দূর মানুষ তাকে দানবীর বলেই চেনেন। কিন্তু কে ছিলেন হাজি মোহাম্মদ মহসিন? কীভাবে এই ইমামবাড়ার স্থাপত্য গড়ে উঠল তা জানতে হলে বন্ধুরা ইতিহাসের পাতাতে একটু চোখ রাখা যাক। হাজি মোহাম্মদ মহসিন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি দানবীর হিসাবে ছিলেন। মুসলিমরা তাকে সমাজসেবী হিসাবে মনে করতেন। তার এই দান ধ্যানের কথা বহু দূর দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, তাই তাকে দানবীর খেতাব দেওয়া হয়। হাজি মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন 1733 সালে হুগলি জেলাতে। তার বাবার নাম ছিল হাজি ফয়জুল্লাহ এবং মায়ের নাম ছিল জয়নাব খানম। মোহাম্মদ মহসিনের বাবা খুবই ধনী একজন জায়গিরদার ছিলেন। মহসিনের পিতা মুঘল আমলে ইরান থেকে বাংলায় এসে বসবাস শুরু করেন। হাজি মোহাম্মদ মহসিনের মাতা জয়নাব খানম তার পিতা ফয়জুল্লাহ দ্বিতীয় স্ত্রী ছিলেন। জয়নাব খানমের একটি বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামী ছিলেন আগা মেহতাবের ঘরে। তাদের একটি কন্যা সন্তানও ছিল, তার নাম মন্নুজান খানম। এরপর আমরা দেখতে যাব বিখ্যাত সেই ঘড়ি, যা বিশ্বে দুটি, একটি লন্ডনে আর একটি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় হুগলি ইমামবাড়াতে রয়েছে। বন্ধুরা, উঠতে হবে 85 মিটার 152টি সিঁড়ি অতিক্রম করে। প্রতি 15 মিনিট অন্তর করে বাজে। এখনও অবধি সারানোর প্রয়োজন হয়নি বলে জানা যায়। ঘড়িটি নির্মাতা মেসার্স ব্ল্যাক অ্যান্ড হ্যারি কোম্পানি, বিগ বেন, লন্ডন। সেই সময় ঘড়িটির দাম ছিল 11,721 টাকা। এই ঘড়িটি দম দেওয়ার জন্য যে চাবি আছে তার ওজন 20 কেজি। দম দিতে লাগে 2 জন লোক। এই ঘড়িতে আছে 2টি কাঁটা এবং 3টি ঘণ্টা। বড় ঘণ্টা 80 মণ, মাঝারি ঘণ্টা 40 মণ, সর্বশেষ ঘণ্টা 30 মণ। মাঝারি এবং ছোট ঘণ্টাটি 15 মিনিট অন্তর অন্তর বাজে। সবচেয়ে বড় ঘণ্টাটি 1 ঘণ্টা ব্যবধানে বাজতে শোনা যায়।
বাজে বলে নাকি 4:30 4:30 ঘন্টা বলছে তাই কি আওয়াজ হলো বুঝতে বন্ধুরা, ঘড়ির উল্টো দিকে যে ঘরটি রয়েছে এটি মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য প্রার্থনার ঘর এবং নামাজের জায়গা। তার পাশেই আছে মাদ্রাসা। তবে এই মাদ্রাসার পাশ থেকে পিছনে যাওয়ার রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলে গঙ্গা নদী দেখতে পাওয়া যায়। তার পাশে আছে সূর্যঘড়ি। এই ইমামবাড়ার কিছুটা দূরেই অবস্থিত বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থান। বন্ধুরা, এটাই সেই হাজী মোহাম্মদ মহসিনের সমাধিক্ষেত্র। তাদের আত্মীয়দের সাথে তাকে কবরস্থ করা হয়েছে এবং এটি 100 বছর স্বতঃস্ফূর্তির জন্য উপরের এটা ঘেরা দেওয়া হয়েছে তার সম্মান রক্ষার্থে। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।